আমরা আমাদের লেকচার শুরু করছি। আজকে আমাদের 18তম লেকচার। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম কেমিক্যাল কোটিং থিকনেস মেজারমেন্ট। রেকর্ডিং হচ্ছে কি? রেকর্ডিং না, সরি, থ্যাংক ইউ, হচ্ছে না, ভুলে গেছি। ওকে, হ্যাঁ এখন হচ্ছে, থ্যাংক ইউ। আমরা লাস্ট ক্লাসে কোটিং থিকনেস মেজারমেন্ট পর্যন্ত শেষ করেছিলাম। লাস্ট টাইপটা ছিল ব্যাক রিফ্লেকশন এক্স-রে টেকনিক। এগুলো অত নামটুকু মনে রাখলেই হবে, ডিটেইলস পড়ার দরকার নেই। ডিটেইলস আমি যে কটা পড়িয়েছি সেই কটা। আজকে আমরা শুরু করব পরোসিটি মেজারমেন্ট থেকে। কোটিং এ আমার প্যারামিটার ঠিক না থাকলে কোটিং এ কোয়ালিটি কোটিং না হতে পারে, পরোসিটি চলে আসতে পারে। কি পরিমাণ পরোসিটি আসছে বা আদৌ আসছে কিনা সেটা জানার জন্য আমরা যে টেস্ট করব। ফার্স্টে যদি অনেক বড় পোর চলে আসে, লার্জ পোর চলে আসে, তাহলে সেগুলোকে আমরা ভিজুয়াল এক্সামিনেশনের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। ভিজুয়াল এক্সামিনেশনের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। যদি ছোট পোর চলে আসে, যেগুলো আমরা ভিজুয়াল এক্সামিনেশনে বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যেটা করা হয়, for a small pores, coating can be stripped off the substrate surface and then porosity can be measured by observing it into the transmitted light. মানে আমরা কোটিংটাকে তুলে আনতে পারি। তোমরা স্টিক পেপার বোধহয় দেখেছো, স্টিকি পেপার। পেপারের একদিকে গাম লাগানো থাকে, গামের উপরে আবার একটা পেপার লাগানো থাকে। যখন স্টিকি পেপারটাকে আমি হ্যান্ডেল করি কোনো অসুবিধা হয় না। এবার কোথাও যদি আমি লাগাতে চাই, ব্যাক সাইডে যে পেপারটা লাগানো থাকে ওটাকে সরিয়ে ফেললে গামটা এক্সপোজড হয়ে যায়, তখন আমি ওইটা আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় লাগিয়ে দিলে তার সাথে লেগে যায়। ঠিক তেমনি কোটিংকেও আমরা যে সাবস্ট্রেটের গায়ে ফেলবো, এটা তো অ্যাডহারেন্ট হবে, অবশ্যই অ্যাডহারেন্ট হতে হবে, কিন্তু এটাকে আমরা তুলে আনার মতো ব্যবস্থা করতে পারি। বিভিন্ন কোটিং এর জন্য বিভিন্ন কেমিক্যালস আছে, সেই কেমিক্যালস গুলো যদি আমি সাবস্ট্রেটের গায়ে দিয়ে দেই, তখন ওই যে কোটিংটা পড়বে অ্যাডহারেন্ট হবে, কিন্তু খুব সহজেই স্ট্রিপটা, মানে কোটিং এর স্ট্রিপটাকে আমি তুলে আনতে পারি। কোটিং ক্যান বি স্ট্রিপড অফ দ্য সাবস্ট্রেট সারফেস, তুলে আনতে পারি। কোটিং এর স্ট্রিপটা যদি তুলে আনি, তাহলে ওর ভিতরে যে পরোসিটিটা রয়েছে, ছোট ছোট পরোসিটি যেটা আমি দেখতে পাই না, মাইক্রো লেভেলের পরোসিটি, সেটা ওই সারফেসে থাকে। এবং সেই পরোসিটি তখন আমি মেজার করতে পারি কিভাবে, একটা তার ভিতরে লাইট যদি আমি ফেলি, সারফেসে যদি আমি লাইট ফেলি, তাহলে কি হবে, সারফেসের লাইট ওই পোরের ভিতর দিয়ে অপর পাশে চলে যাবে। যে জায়গা দিয়ে অপর পাশে চলে যাচ্ছে সেই জায়গায় যে পোর আছে, এবং পোরের যে জিওমেট্রি হবে ঠিক অপর পাশে যদি আমি একটা স্ক্রিন রাখি, ওই হুবহু একই জিওমেট্রি লাইট চলে আসবে, ছবির মতো চলে আসবে। তা থেকে আমরা বুঝতে পারি যে কোথায় কোথায় পোর আছে এবং সেইগুলো জিওমেট্রি কেমন। এইভাবে আমরা স্মল পোর ডিটেক্ট করতে পারি। স্মল পোর ডিটেকশনের এই একটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে। এটাকে আমরা কোটিংটাকে স্ট্রিপ অফ, তুলে আনতে হবে, তুলে এনে ট্রান্সমিটেড লাইট দিতে হবে। অন্য পদ্ধতি আর কি আছে, কেমিক্যাল মেথড অফ পরোসিটি মেজারমেন্ট। সেটা আমরা কি করতে পারি, এখানে বলা হচ্ছে যে রিঅ্যাক্টিং সাবস্ট্রেট মেটাল এট দ্য বেস অফ দ্য পোর টু ফর্ম এ কালার ডিপোজিট। তার মানে আমি এখান থেকে তুলে আনবো না, সাবস্ট্রেটের গায়ে কোটিং রাখা আছে সেইভাবেই থাকলো। আমি একটা কেমিক্যালস দেব, যে কেমিক্যালসটার প্রপার্টি এরকম যে সাবস্ট্রেট মেটালের সঙ্গে যখন সেই কেমিক্যালসটা কন্ট্যাক্টে যাবে, তখন সে একটা কালার দিবে, যে কালারটা আমার জানা আছে। তা যেখানে তোমার আমি একটু ছবিটা দেখাই, যে এটা কোটিং সারফেস, কোটিং সারফেস এর বটমে ওই সাইডে আছে সাবস্ট্রেট। সে আমি বড় করে দেখলাম এরকম জিওমেট্রি একটা পরোসিটি আছে, দুটো পরোসিটি আছে, খুব ছোট আমি দেখতে পাই। এখন আমি এর উপরে যখন সেই কেমিক্যালসটা দিব তখন কেমিক্যালসটা কি
কেমিক্যালস হচ্ছে যে এই সাবস্ট্রেটের ভেদ, এই সাবস্ট্রেটের এই জায়গায় যেহেতু সাবস্ট্রেটটা এক্সপোজ হয়ে আছে, এই জায়গায় সাবস্ট্রেটটা কি হবে, কেমিক্যালের সাথে লেগে যাবে, ফলে এই জায়গায় একটা কালার অ্যাপিয়ার হবে। ঠিক তেমনি এইভাবে এখানে একটা কালার অ্যাপিয়ার হবে, ঠিক তেমনি এখানেও একটা কালার অ্যাপিয়ার হবে। আর এই জায়গায় কোটিং লেগে আছে, এখানে সাবস্ট্রেটের কন্ট্যাক্টে ম্যাটেরিয়াল আসতে পারবে না, কেমিক্যালসটা আসতে পারবে না। শুধুমাত্র কেমিক্যালসটা সাবস্ট্রেট কন্ট্যাক্টে এই দুটো পরে আসবে এবং সাবস্ট্রেটের সাথে তার যেহেতু ক্যারেক্টারিস্টিক্স এরকম, সে একটা ক্যারেক্টারিস্টিক্স কালার দেবে। সেই কালার দেখে আমরা বলতে পারি যে এখানে কোটিং আছে। এই আরেকটা মেথড। অথবা আমরা একটা কেমিক্যাল একটা কালার হতে পারে, অথবা কালার কমপ্লেক্স, মানে কোনো একটা সিঙ্গেল কেমিক্যালসের একটা কালার আসতে পারে, অথবা একটা কমপ্লেক্স কালার আসতে পারে। যেই আসুক না কেন সেটা দেখে আমি বলবো যেটা এখানে আসবে না, যেটা দেখে আমি বলবো যে এখানে পরোসিটি আছে, এখানে পরোসিটি আছে। অথবা আরেকটা করতে পারি যে আমরা যদি পার্মানেন্ট রেকর্ড চাই যে কি আছে, সেটা আমরা ভিজুয়াল এক্সামিনেশন দেখে আমি বুঝবো যে এখানে কোটিং, এখানে পরোসিটি আছে, কিন্তু আমি একটা রেকর্ডেড একটা ফাইল চাই। তখন আমি কি করব? তখন আমি করব কি, যে এর উপরে এই সারফেসের উপরে, যে আমি যদি এখানে আরেকটা ড্র করি, এইটা আমি মনে করলাম যে সারফেসটাকে, এটা টপ সারফেসটা হচ্ছে এই দিক থেকে। সো এখানে একটা আছে পরোসিটি, এখানে একটা পরোসিটি আছে। আমি আরেকটা ম্যাটেরিয়াল নেব, ফটোগ্রাফিক ম্যাটেরিয়াল পেপার নিলাম, ফটোগ্রাফিক পেপার নিয়ে এই ফটোগ্রাফিক পেপারটা এর গায়ে লাগাবো। এর গায়ে লাগালে হবে কি, এই ফটোগ্রাফিক পেপারটার বৈশিষ্ট্য হচ্ছে যে যখন এর কন্ট্যাক্টে আসবে তখন এই জায়গায় ফটোগ্রাফিক পেপারটা এই জায়গায় সাবস্ট্রেটের সাথে লাগবে, এই জায়গায় সাবস্ট্রেটের সাথে লাগবে, এই সমস্ত জায়গায় কোটিং এর সাথে লাগবে। ফলে এটা একটা ফিল্মের মতো। ফটোগ্রাফিক পেপার আমরা জানি, আগে আমরা যেভাবে ছবি তোলা হতো, একটা নেগেটিভ আসতো, তারপর নেগেটিভ পজিটিভ করা হতো। সো এই জায়গায় সাবস্ট্রেট যখন এখানে এর কন্ট্যাক্টে আসলো, কন্ট্যাক্টে এসে সে এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন করবে, এবং এটাকে যখন আমি পরবর্তীতে পজিটিভ করব তখন হুবহু এই ডাইমেনশনটা এখানে দিব। সো এটা আমার একটা রেকর্ড থেকে গেল। সো দিস ইজ দ্য ফটোগ্রাফিক পেপার, or reacts with photographic paper producing an orthographic print. So porosity জিওমেট্রিটাকে ফলো করে আমি একটা প্রিন্ট পেয়ে যাব। সো এটা হচ্ছে পার্মানেন্ট রেকর্ডের জন্য। এক্সাম্পল বলা হয়েছে যে ওই যে কি কি কেমিক্যালস আমরা দিতে পারি, সেই জন্য একটা এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে। একটা বলা আছে পেরোক্সিল টেস্ট। পেরোক্সিল টেস্টে কি করা হয়, স্টিলের উপরে steel substrate kept immersed for 10 minutes in a solution of 1 gram per liter K3FeCN6 and 10 gram per liter sodium chloride. স্টিল সাবস্ট্রেটের উপরে যখন আমি কোনো কিছুর কোটিং ফেলি, আমি ফটোগ্রাফিক পেপার দেই বা কেমিক্যালস দেই, যেটাই দেই, রিঅ্যাকশনটা কোটিং এর সাথে হয় না, রিঅ্যাকশনটা হয় সাবস্ট্রেটের সাথে। সো সেই রিঅ্যাকশনটাই সাবস্ট্রেটের সাথে এখানে যেখানে পরোসিটি আছে। সো স্টিল সাবস্ট্রেটটা আমি যদি এই কেমিক্যালস এর ভিতরে 10 মিনিট ধরে ডুবিয়ে রাখি, তাহলে সেই স্টিল সাবস্ট্রেট এই কেমিক্যালস এর সঙ্গে রিঅ্যাকশন করে একটা ক্যারেক্টারিস্টিক্স কালার দেবে বা ফটোগ্রাফিক ফিল্মকে সে এক্সপোজ করবে। সেই জন্য এই টেস্টটাকে বলা হচ্ছে পেরোক্সিল টেস্ট। এখানে কোটিং এর কথা বলা হচ্ছে, কারণ কোটিং এর সাথে কোনো রিঅ্যাকশনে যায় না, এই কেমিক্যালসটা স্টিল সাবস্ট্রেটের সাথে যায়। অর্থাৎ কোটিং যেটাই থাকুক না কেন, আমি স্টিল সাবস্ট্রেট যখন হবে তখন আমি এই যার নাম হচ্ছে পেরোক্সিল টেস্ট। porosity measurement শেষ। নেক্সট ইজ corrosion টেস্ট। এই টেস্ট আমরা আগেও 3 to 5 এর দেখেছি। corrosion-এ মেজারমেন্টের একটা ইউনিট হচ্ছে MDD, মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে। এছাড়া আরো একটা ইউনিট আছে MPY, মিলস পার ইয়ার, ওটা ইন টার্মস অফ থিনিং, আর এটা হচ্ছে ইন টার্মস অফ ওয়েট লস। এখন আমরা আগে বলেছিলাম যে corrosion টেস্ট ল্যাব টেস্টের ভিতরে অল্প সময় ধরে করা হয়, এটা বেশি সময় ধরে করা সম্ভব না। আবার প্র্যাকটিক্যাল প্লান্টের যে ম্যাটেরিয়ালটার করশন হচ্ছে ঠিক এক্সাক্ট কন্ডিশন ল্যাবে মেনটেন করা কোনোদিন সম্ভব হয় না। যতটুকু সম্ভব চেষ্টা করা হয়, যতটুকু রিয়েল কন্ডিশন মেনটেন করা যায়, তারপরেও আমাদের সম্ভব হয় না। লং টার্ম টেস্ট
লং টার্ম টেস্ট ইজ ইমপ্র্যাকটিসেবল। করশন একদিনে ঘটে না, অনেক লম্বা সময় লাগে। সো ল্যাবরেটরিতে সেটা ইমপ্র্যাকটিসেবল। এন্ড ল্যাব টেস্টেও অরিজিনাল কন্ডিশন আনা যায়, কারণ বাইরে যে কন্ডিশনে ম্যাটেরিয়ালটা আছে সেটা প্রতি 12 ঘন্টা পর পর রাত এবং দিন হচ্ছে। সো লাইট, সানডে এবং ডার্ক, এটাও একটা এনভায়রনমেন্ট। এক মিনিট। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, পরে আমি ফোন দেবো আপনাকে। আমরা রিয়েল কন্ডিশনে হয় কি, ডার্ক আসে, সানডে আসে, ওটাও একটা ইম্প্যাক্ট করে করশনের উপরে। এছাড়া আর কি আছে, রেইনি সিজনে রেইনি হবে, ড্রাই সিজনে একরকম ওয়েদার থাকে, উইন্টার সিজনে আরেক রকম ওয়েদার থাকে। আমরা ল্যাব টেস্টে এই রিয়েল কন্ডিশন কোনো সময় মেনটেন করতে পারি না। ল্যাব টেস্ট সেই জন্য একটা মেথড আছে যেখানে বলা হচ্ছে কি, ল্যাব টেস্টস আর ডিজাইন টু স্টিমুলেট এন্ড এক্সিলারেট অ্যাকচুয়াল করশন কন্ডিশন। চেষ্টা করা হয় অ্যাকচুয়াল করশন কন্ডিশনের জন্য যাতে আনা যায় ল্যাব টেস্টে। সেরকম একটা টেস্টের নাম হচ্ছে ওয়েদারোমিটার। সেরকম একটা টেস্টের নাম হচ্ছে ওয়েদারোমিটার। সেখানে করা হয় কি, আর্টিফিশিয়ালি ল্যাবের ভিতরে দিন এবং রাত আনা হয়, মানে লাইট দেওয়া হয়, আবার কিছুক্ষণ পর লাইটটাকে নিভিয়ে দেওয়া হয়, নাইট করা হয়। কিছুক্ষণ ধরে রেইনি সিচুয়েশন এনভায়রনমেন্ট তৈরি করা হয়, কিছুক্ষণ ধরে সানশাইন দেওয়া হয়। ইন এ ফিউ মিনিটস সাইকেল, কয়েক মিনিটের সাইকেলের ভিতরে আমরা কি করি, সে ইকুয়াল ইন্টারভেলে ডার্ক আনি, ইকুয়ালেন্ট নাইট, ইকুয়ালেন্ট লাইট দেওয়া হয়, ইকুইভ্যালেন্ট টু ডে, রেইন দেওয়া হয়, সানশাইন দেওয়া হয়। এইভাবে রিয়েল কন্ডিশনের কাছে নিয়ে যাওয়া হয় এবং ওই তখন এরকম একটা টেস্টকে বলা হয় ওয়েদারোমিটার টেস্ট। স্ট্যান্ডার্ড আরো কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো হচ্ছে, যেমন একটা টেস্টের নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড পরোসিটি টেস্ট। এখানে পরোসিটি টার্মটা কেন বলা হয় ঠিক আমি এক্স্যাক্টলি জানি না, নামটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড পরোসিটি টেস্ট। এখানে কি করা হয় যে, আমরা ইউনিটটা এমডিডি বলেছি, মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে। তার মানে হচ্ছে তোমাকে কতটা ওয়েট লস হচ্ছে, কোন এনভায়রনমেন্টে হচ্ছে, সো মিলিগ্রাম স্কয়ার, এবং কত ইউনিট হচ্ছে, কত ইউনিট এরিয়া হচ্ছে পার ডেসিমিটার স্কয়ার, এবং কত সময় হচ্ছে পার ডে, এবং কোন এনভায়রনমেন্ট হচ্ছে সেটাও বলে দিতে হবে। আমি যদি একটা করশন টেস্ট করে বলে দেই, দিস sample was tested in sulfur dioxide porosity test, তাহলে যারা করশনের উপরে এক্সপার্ট তারা সবাই জেনে যাবে যে কোন এনভায়রনমেন্টে টেস্ট করা হয়েছে। এনভায়রনমেন্টটা কি ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, 0.5 থেকে 2% সালফার ডাইঅক্সাইড ছিল, 95 থেকে 100% হিউমিডিটি ছিল। মানে এইরকম একটা এনভায়রনমেন্টে স্যাম্পলটাকে ইমার্স করে রাখা হয়েছিল, ইমার্স 24 ঘন্টা রাখা হয়েছিল। 24 ঘন্টা পরে তুলে এনে তার ওয়েট লস মেজার করে তার এমডিটি কত সেটা পাওয়া যাচ্ছে। এবং যখন এই কন্ডিশনটা বলা থাকবে, এই কন্ডিশনটা বলার দরকার নেই, নামটা বলা থাকলে এই কন্ডিশনটা সবাই জানে, তখনই সে বুঝে নেবে তাহলে তার করশন নেচারটা, করশনের ম্যাগনিটিউডটা কেমন। ঠিক তেমনি আরো কিছু কিছু টেস্ট আছে, সল্ট স্প্রে টেস্ট। এখানে এটা বইতে আছে, পড়ার দরকার নেই বলে আমি লিখিনি। অ্যাসিটিক অ্যাসিড সল্ট স্প্রে টেস্ট, এখানেও কন্ডিশন বলা আছে, এটাও পড়ার দরকার নেই। আমাদের এমএমই ডিপার্টমেন্টের ল্যাবে এই টেস্টটা আছে। এখানে সল্ট একটা কম্পোজিশন, সল্ট নিয়ে স্যাম্পলের উপরে চতুর্দিক থেকে স্প্রে করা হয় ফর সার্টেন পিরিয়ড, তারপরে ওখান থেকে তুলে এনে তার ওয়েট নেওয়া হয় এবং পূর্বের ওয়েট থেকে পরের ওয়েট বিয়োগ করে সেখানে ওয়েট লস বের করা হয়। তো এগুলো জানার দরকার নেই। আবার একটা ইম্পর্টেন্ট টেস্ট মেথড হচ্ছে এইটা, CASS কপার অ্যাক্সিলারেটেড সল্ট স্প্রে টেস্ট। এখানে কি করা হয়, এটা আমেরিকার একটা মোটর কোম্পানি জেনারেল মোটরস, তারা এটা ইউজ করতো, এখনো করে। সেখানে যেটা করা হয়, স্যাম্পলটাকে 1 গ্রাম পার লিটার cuprous chloride added in acetic acid spray and operates at 120 degree Fahrenheit for 18 hours. মানে এই এনভায়রনমেন্টে 120 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট টেম্পারেচারে 18 ঘন্টা ধরে ইমার্স রাখা হয়। রাখার পরে তারপর তুলে আনা হয়, তুলে এনে দেখা হয় যে কি পরিমাণে ওয়েট লস হয়েছে। সো আমার করশন যখন আমি এমডিডি তে বলবো আমি কোন মেথডে টেস্ট করেছি, ফার্স্ট হচ্ছে ইমার্শন মেথড বলতে হবে, তারপরে সেটা এইটা টেস্ট না এইটা টেস্ট না অন্য টেস্ট নাম বলে দিলে হয়ে যাবে। তাতে সবাই বুঝে ফেলবে যে তার করশনের এক্সটেন্টটা কি পরিমাণ।
আমার টেস্টিং শেষ, এরপরে টেস্টিং এর পরে আমার সিলেকশন অফ কোটিং, তার মানে করেকশন বলছি, কোটিং আমরা কেমন হয়েছে তার বিভিন্ন টেস্ট করে তার কোয়ালিটি আমরা জাজ করেছি। কোয়ালিটি জাজ করা মানে হচ্ছে একটা ভালো কোয়ালিটি কোটিং পেলাম, সেই ভালো কোয়ালিটি কোটিংটা তার টেনসাইল স্ট্রেন্থ কত জানলাম, তার করেকশন রেট কত সেটা জানলাম, পরিস্থিতি আছে কিনা সবকিছু জানলাম, ধরলাম সবগুলো পজিটিভ প্রপার্টি, সবগুলো অ্যাকসেপ্টেবল প্রপার্টি। তাহলে ওই কোটিংটা কোন কন্ডিশনে ফেলা হয়েছিল, দ্যাট ইজ বাথ কম্পোজিশন কি ছিল, তারপরে তোমার ভেরিয়েবলস গুলো কি ছিল, টেম্পারেচার কত ছিল, কারেন্ট ডেন্সিটি কত ছিল, ভোল্টেজ কত ছিল, এইগুলো আমি যে জেনে গেলাম, এখন ওই কন্ডিশনে আমি মাল্টিপল কোটিং ফেলবো, কারণ আমি কোন কোন কন্ডিশনে কোয়ালিটি কোটিং হয়েছে আমি সেটা জেনেছি, মাল্টিপল কোটিং ফেলবো। এবার এটাকে আমরা কাজে লাগাবো। কাজে লাগানোর সময় আমাকে আবার আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাকে কনসিডার করতে হবে। কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে? সার্ভিস এন্ড ডিজাইন কন্ডিশন কনসিডার করতে হবে, কোটিং এর উদ্দেশ্য কি সেটা কনসিডার করতে হবে, এবং আমার ইকোনমিক্যাল হবে কোন কোটিং কোন কন্ডিশনে ফেললে ইকোনমিক্যাল হবে আলটিমেটলি সেটা আমাকে বিবেচনা করতে হবে। আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে আসবো। সো ফার্স্ট ওয়ান, condition of service and design may influence the manner in which coating is applied. কোটিংটা যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেই জায়গাটা কতগুলো ফ্যাক্টর আমাকে বিবেচনা করতে হবে। সেই জায়গাটার যে ফ্যাক্টরগুলো আমাকে বিবেচনা করতে হবে সেগুলো হচ্ছে যে, ফর এক্সাম্পল একটা আমার কোটিংটা একটা কেমিক্যাল সলিউশনের ভিতরে রাখবো। এখন এই যে কেমিক্যাল একটা প্লান্টে কেমিক্যাল একটা সলিউশনের ভিতরে, শুধু ওই কেমিক্যাল সলিউশনের কথা আমার বিবেচনা করলেই হবে না, আরো কিছু বিবেচনা করতে হয়। সেটা কি? যেমন আমরা এখানে টু মেটাল করেকশনের ব্যাপারটা চলে আসে। সেটা কি? সিগনিফিকেন্স অফ আদার মেটালস ইন দ্য সিস্টেম হুইচ মে বি কানেক্টেড টু দ্য কম্পোনেন্ট ইলেকট্রিক্যালি বিকামস ইম্পর্টেন্ট। ওই যে কেমিক্যালের ভিতরে থাকবে, ওই যে এনভায়রনমেন্টে থাকবে, সেটা তো আমাকে বিবেচনা করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম যে মেটালিক পার্টসটা আমি দিচ্ছি ওই কেমিক্যালের ভিতরে, সেই মেটালিক পার্টসটা আরো একটা মেটালিক পার্টসের সঙ্গে ইলেকট্রিক্যালি কানেক্টেড আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ইলেকট্রিক্যালি কানেক্টেড মানে হচ্ছে শুধু কানেক্টেড হলেই ইলেকট্রিক্যালি কানেক্টেড হয়ে যাবে, ওর ভিতরে ইলেকট্রিক পাস করতে হবে না, কারণ আমরা জানি গ্যালভানিক করেকশন হয়। সো আমাকে এখানে দুইটা জিনিস কনসিডার করতে হবে, যে এনভায়রনমেন্টে অর্থাৎ যে কেমিক্যালস এর ভিতরে ওটা ডুবানো হয়েছে সেটাতে ওর করেকশন রেজিস্ট্যান্স কত, আবার এট দ্য সেম টাইম ওই কম্পোনেন্টটা ইলেকট্রিক্যালি আরেকটা যে কম্পোনেন্টের সাথে আছে তার সাথে তার গ্যালভানিক পটেনশিয়ালের ডিফারেন্স কত সেটা বিবেচনা করতে হবে। সেটা বিবেচনা করে দ্যাট ইজ রিয়েল সার্ভিস কন্ডিশন এবং ডিজাইনটা আমাকে বিবেচনা করতে হবে, আমাকে সিলেকশন করতে হবে যে কোন কোটিং আমি দেব। মেটালার্জিক্যাল ফ্যাক্টরস মে বি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কি যে আমরা হট ডিপিং মেথডে আমরা কোটিং ফেলি। ইউজুয়ালি কোন জিনিসগুলো হট ডিপিং মেথডে কোটিং ফেলি? যে মেটালগুলোর মেল্টিং পয়েন্ট কম সেগুলোকে হট ডিপিং মেথডে আমরা কোটিং ফেলি। কারণ আমরা জানি হট ডিপিং মেথড হচ্ছে যেটা কোটিং ফেলতে চাই ওইটাকে মোল্টেন অবস্থায় রাখা হয়, তার ভিতরে সাবস্ট্রেটটাকে ডিপ করা হয়। কোটিংটার মেল্টিং পয়েন্ট যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এটা ইকোনমিক্যাল হবে না। সেই জন্য হট ডিপিং মেথড লো মেল্টিং পয়েন্ট মেটালের জন্য ইউজ করা হয়। যেমন যেটা আমরা হট ডিপিং বলতেই আমরা গ্যালভানাইজেশন বুঝি, জিঙ্ক যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 419 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা জিঙ্কের কোটিং হট ডিপিং মেথডে ফেললাম, ঠিক আছে, could be impossible because of heat treatment it might impart to the component. এখন যে কম্পোনেন্টটাকে আমরা যে কম্পোনেন্টের উপরে আমরা হট ডিপিং মেথডে কোটিং ফেলবো ওই কম্পোনেন্টটা যদি এমন একটা সার্ভিস কন্ডিশন হয় যে সার্ভিস কন্ডিশনটা অনেক বেশি হায়ার, ফর এক্সাম্পল আমরা জিঙ্কের কোটিং হট ডিপিং মেথডে ফেলতে পারি, কিন্তু আমরা যে সার্ভিস কন্ডিশন তার মেল্টিং পয়েন্ট যদি 700-800 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এই ক্ষেত্রে আমরা হট ডিপিং মেথডে জিঙ্ক কোটিং ফেললে হবে না। এখানে জিঙ্ক কোটিং আমি দিতে পারবো না, অন্য কোটিং দিতে হবে, কারণ ওই টেম্পারেচারে যে এটা তার নিজের অবস্থাকে সাস্টেন ধরে রাখতে পারবে না, সাস্টেন করতে পারবে না। অথবা ঠিক আছে আমার হায়ার টেম্পারেচার হলো না, কিন্তু কোনো কারণে আমাকে ওই মেটালটাকে হিট ট্রিটমেন্ট করতে হবে, ওই কোটিং ফেলার পরে ওই কমপ্লিট পার্টটাকে আমাকে হিট ট্রিটমেন্ট করতে হবে। হিট ট্রিটমেন্ট মানে হাই টেম্পারেচারে যেতে হবে।
তাহলে হট ডিপিং মেথডে আমি যে লো টেম্পারেচার মেল্টিং এর যে কোটিংটা ফেললাম সেটা আমার যখন আমি হিট ট্রিটমেন্ট করব তখন ওটা মেল্ট করে কোটিংটা সরে যাবে। ফলে হট ডিপিং মেথড যেখানে হায়ার টেম্পারেচারে রাখতে হয় অথবা হিট ট্রিটমেন্ট আমার দরকার হয় সেখানে হট ডিপিং মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কুড বি ইম্পসিবল হয়ে যাবে। এইগুলো হচ্ছে সার্ভিস কন্ডিশন আমাকে বিবেচনা করতে হয়। বিবেচনা করে আমরা কোন কোটিং সিলেক্ট করব, কোন কোটিং প্রসিডিউর সিলেক্ট করব সেটা আমাকে আগে ঠিক করতে হবে। রোল কোটিং এর উদ্দেশ্যটা কি? যদি আমাদের কোটিং এর উদ্দেশ্য হয় ডেকোরেটিভ কোটিং, অ্যাপিয়ারেন্স কোটিং, অ্যাপিয়ারেন্স ভালো আমরা যদি চাই তাহলে ফাইনাল একটা ডেকোরেটিভ ফিনিশ আমাকে দিতেই হবে। কোটিং যদি ডালও হয় তারপরে আবার একটা ডেকোরেটিভ ফিনিশ দিতে হবে। ডেকোরেটিভ ফিনিশ কিভাবে আসে সেটা আমাকে চিন্তা করতে হবে। তোমার কি করা হয়, ট্যাপে, ওয়াটার ট্যাপে ব্রাশ দিয়ে তৈরি করা হয়। ব্রাশ দিয়ে তৈরি করার পরে ক্রোমিয়ামের কোটিং দেওয়া হয়। ক্রোমিয়ামের কোটিং দেওয়ার পরে আবার একটা শাইনি গ্লেজি আরেকটা জিনিস দেওয়া হয়, ল্যাকার বা অন্য কিছু দেওয়া হয়। সো যেখানে অ্যাপিয়ারেন্স ইম্পর্টেন্ট সেখানে আমাকে একটা ডেকোরেটিভ ফিনিশ আমাকে দিতেই হবে। করেকশন রেজিস্ট্যান্স যদি প্রাইম ফ্যাক্টর হয়ে যায় সেখানে আমাকে অ্যাপিয়ারেন্সটাকে আমি স্যাক্রিফাইস করব। সেখানে আমাকে চিন্তা করতে হবে কার করেকশন ভালো। এবং যদি এমন হয়ে যায় করেকশন মোটে হওয়াই চলবে না, মাস্ট বি এলিমিনেটেড করেকশন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি কি মেটালিক জিনিসটাকে অ্যাভয়েড করে আমরা নন মেটালিকে চলে যেতে পারি। নন মেটালিক কোটিং মে বি মোস্ট সুইটেবল and inert non metallic coating may be most suitable. করেকশন একেবারে এলিমিনেট করতে হবে, হওয়াই যাবে না, তাহলে আমরা মেটাল ইউজ না করে আমরা নন মেটালিকে চলে যাব। নন মেটালিকে করেকশন হয় না, আমরা জানি হয় না জিরোর কাছাকাছি, সেজন্য আমরা নন মেটালিকে চলে যাব। সো কোটিং এর উদ্দেশ্য কি সে অনুযায়ী আমরা কোটিং ম্যাটেরিয়াল, কোটিং প্রসিডিউর আমাকে চুজ করতে হবে। ইকোনমিক্স, এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে সে এক্সাম্পলটা কি, আমি একটা পার্মানেন্ট কোটিং এ যাব, পার্মানেন্ট কোটিং অথবা একটা টেম্পোরারি কোটিং এ যাব। টেম্পোরারি কোটিংটা কি বলা হয়েছে যে টেম্পোরারি কোটিং আমরা দিতে পারি যে এটা টেম্পোরারি কোটিংটা হচ্ছে এটা যে আমরা একটা চিপার কোটিং দেব, মাইল্ড স্টিলের একটা স্যাম্পল ইউজ করব, তার উপরে আমরা রাবার লাইনিং দেব, উদ্দেশ্য করেকশন রেজিস্ট্যান্স করা রাবার লাইনিং দেব এবং এটা চিপার হবে। এবং রাবার লাইনিংটা কিছুদিন পর পর আমাকে রিপেয়ার করতে হবে, রিনিউ করতে হবে। তা প্রথমে যখন মাইল্ড স্টিল দেব তখন তার মাইল্ড স্টিলের দাম হচ্ছে পাউন্ড 1180 এবং মাইল্ড স্টিল দিয়ে আমি যখন রাবার লাইন দেবো তার দাম হচ্ছে 320। প্রতি একটা রেগুলার ইন্টারভেল পর পর 1 বছর 2 বছর 4 বছর পর পর আমাকে এই রাবার লাইনিংটা উঠিয়ে ফেলে তাকে আবার রিনিউ করতে হবে এবং যখন রিনিউ করতে যাব তখন আমার খরচ পড়বে পাউন্ড 500। এটাকে টেম্পোরারি বলা হচ্ছে। আর আমি যদি মনে করি যে না টেম্পোরারিতে যাব না, আমি পার্মানেন্টে যাব, তাহলে আমি অস্টেনাইটিক স্টেনলেস স্টিলে যেতে পারি যার করেকশন রেজিস্ট্যান্স এক্সেলেন্ট, সেক্ষেত্রে আমার খরচ পড়বে 2700। এর আমার রিনিউ করার দরকার নেই কিছুদিন পর পর। আমি কোনটাতে যাব আমাকে হিসাব করে দেখতে হবে আমি কোনটাতে যাব, কি উদ্দেশ্যে যাব। আমি বলি যে আমি যদি 4 বছরের থেকে বেশি সময়ের জন্য চাই, এই জিনিসটাকে রাখতে চাই, 4 বছর লাইফটা যদি আমি মোর দ্যান 4 ইয়ার্স চাই, তাহলে অস্টেনাইটিক স্টেনলেস ইজ চিপার ফর মোর দ্যান 4 ইয়ার্স। কি যদি আমি এটাতে কোনো রিনিউ করা লাগবে না, আমি এই দুটোর ভিতরে কম্প্যারিজন করছি, এইটা দিলে লাভ হবে না এটা দিলে লাভ হবে, এইটা দিলে আমাকে রিনিউ করতে হবে। রিনিউয়াল যদি অ্যানুয়াল রিনিউয়াল হয় অর্থাৎ প্রতি 1 বছর পর পর যদি আমার রিনিউ করতে হয় তাহলে আমি এইটা দিলে 1 বছরের জন্য এটা চিপার। হিসাব করে দেখো প্রথম বছরে আমি কি করব, 1180 টাকা 80 পাউন্ডের মাইল্ড স্টিল লাগলো, রাবার লাইনিং লাগলো 320। ক্যালকুলেশনটা আমি একটু দেখিয়ে দেই। আমি যদি মাইল্ড স্টিলে যাই, সো এটা হচ্ছে মাইল্ড স্টিল, এখান থেকে আমি শুরু করলাম। প্রথমে যখন মাইল্ড স্টিল আমি শুরু করব তখন আমার খরচ হচ্ছে এই জায়গায় শুরুতে খরচ হচ্ছে 1180 যোগ 320,
1180 যোগ 320, এটা কত হয়? 0 8 2 10 0 আর থেকে 1 3 1500 পাউন্ড আমি খরচ করলে আমার কি হবে? আমার 1 বছর চলে গেল, এটা 1 ইয়ার, 1 বছর চলে গেল। আমি যদি 1 বছরের জন্য চাই তাহলে আমার চিপার হবে, আমি মেটাল অস্টনাইটিক স্টেনলেস স্টিল দিলে আমার 2700 পাউন্ড খরচ হয়ে যাবে। আর যদি মাইল্ড স্টিলে আমি 1 বছর লাইফ চাই তাহলে আমার খরচ হবে 1500। এটা মাইল্ড স্টিলের খরচ, এটা হচ্ছে আমার লাইনিং এর খরচ। 1500 তে আমার 1 বছর চলে যাবে। তাহলে 1 বছরের জন্য চিপার হবে আমার মাইল্ড স্টিল। সো আমি 2 বছরের জন্য চাই, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে যেতে গেলে এখানে আমার আরেকটা অ্যাডিশনাল খরচ হয়ে যাবে 500। এখানে আমার কি করতে হবে? রিনিউ করতে হবে, তাহলে 500 অ্যাডিশনাল খরচ। তাহলে 1500 আর 500 হয়ে গেল 2000। 2000 আমি যদি আমি খরচ হলো, তাহলে আমার লাইফ হয়ে গেল 2 ইয়ার্স। স্টিল চিপার দেন অস্টনাইটিক স্টেনলেস স্টিল 2 বছরের জন্য। 2 বছরের পরে আমি যদি 3 বছরে যেতে চাই তাহলে আবার 500 এখানে আমার যোগ হবে, আবার 500 যোগ হবে, তাহলে হচ্ছে কত? 2500। তো এখানে এই 2500 খরচ করলে স্টিল আমি কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর পাচ্ছি। 3 বছর স্টিল আমার মাইল্ড স্টিল চিপার, টেম্পোরারি চিপার। আবার এখানে যে এসে যদি আমি আবার 500 দিয়ে রিনিউ করি, 500 দিয়ে রিনিউ করি, তাহলে আমার খরচ হয়ে গেল 3000। এখানে আমি 4 বছরে যেতে পারি, এটা হচ্ছে 4th ইয়ার। তাহলে আমি 4 বছরে 3000 টাকা খরচ করলে আমি 4 বছর পর্যন্ত মাইল্ড স্টিল দিয়ে যেতে পারবো। কিন্তু আমার অস্টনাইটিক স্টেনলেস স্টিল 2700 পাউন্ড খরচ করলে আমি যেতে পারবো। সো মোর দ্যান 4 ইয়ার লাইফ যদি আমি পেতে চাই, 4 বছর বা 4 বছরের বেশি যদি পেতে চাই, তাহলে আমার চিপার হচ্ছে কি? অস্টনাইটিক স্টেনলেস স্টিল। চিপার ফর অস্টনাইটিক চিপার ফর 4 greater than or equal to 4 years for annual renewal, যদি 1 বছর ধরে পর আমি রিনিউ করি। ঠিক তেমনি যদি 2 ইয়ারলি আমার রিনিউ করতে হয়, তাহলে 2 বছর পর এটা হয়ে যাবে, তাহলে ওইটা জাস্ট ডবল হয়ে যাবে। 8 বছর থেকে বেশি অর্থাৎ 8 বছরের সমান সময়ের জন্য অস্টনাইটিক স্টেনলেস স্টিল চিপার। 3 বছর পর যদি রিনিউ করি তাহলে অস্টনাইটিক স্টেনলেস স্টিল চিপার ফর মোর অর গ্রেটার দ্যান 12 ইয়ার্স। এইভাবে আমার ইকোনমিটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমি পার্মানেন্টে যাব নাকি টেম্পোরারিতে যাব। And এটা একটা সিম্পল ক্যালকুলেশন, বাট দ্য রিয়েল সিচুয়েশন ইজ নট সো সিম্পল, আরো একটু জটিল। কি কেমন জটিল আমরা পরে আসি। কেমন জটিল সেটা হচ্ছে যে আমরা যদি টেম্পোরারিতে যেতাম তাহলে প্রথম বছর আমার খরচ হচ্ছিল কত? টেম্পোরারিতে গেলে প্রথম 1500 খরচ হচ্ছিল। আর পার্মানেন্টে গেলে প্রথম বছর শুরুতেই আমার 2700 লাগছিল। তাহলে আমি টেম্পোরারিতে গেলে 2700 থেকে 1500 মানে অ্যারাউন্ড কত? 1200 মতো আমার পাউন্ড আমার হাতে থেকে যাচ্ছে। ফর এক্সাম্পল এ আর বি দুইটা কোম্পানি, এ এটা ইউজ করলো আর বি এটা ইউজ করলো। বি এর হাতে এ যে 2700 পাউন্ড খরচ করলো আর বি এর হাতে যে 1500 খরচ করলো, তার হাতে যে এক্সট্রা 1200 মতো থেকে গেল, 1200 বা 1300 মতো থেকে গেল, সে কি করতে পারে? বি কোম্পানি সবসময় লাভের কথা চিন্তা করে, ওই 1300 পাউন্ডকে সে হাতে বসিয়ে রাখবে, সে অন্য একটা কাজ করবে, সেখান থেকে একটা প্রফিট নিয়ে আসবে। সো আমি যে এই হিসাবটা করছি, অস্টনাইটিক স্টেনলেস স্টিলের যে সিম্পল হিসাবটা করছি, আর এর এখানে সে আরেকটা বিজনেস করে রিমেইনিং টাকা দিয়ে, পাউন্ড দিয়ে আরো একটা প্রফিট নিয়ে আসে। সো সেই প্রফিটটা ওই আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। সো সিম্পলটা হিসাবটা এরকম হবে। সো সেই হিসাবটা আমরা যদি বিবেচনা করি তাহলে টেম্পোরারিটা হচ্ছে কি হবে? টেম্পোরারিটা তোমার ইজিয়ার হবে, মোর ইকোনমিক্যাল। Maintenance cost in the years ahead represent money which could have been more profitably invested elsewhere. সে অন্য কোথাও ইউজ করে ওখান থেকে একটা প্রফিট নিয়ে আসতে পারত। সো টেম্পোরারি একটা লাভ আছে, আবার টেম্পোরারি ক্ষতিও আছে। ক্ষতিটা কি? আমরা বলেছি, এখনকার হিসেবে বলেছি যে প্রতি বছর রিনিউ করতে 500 পাউন্ড করে লাগবে, কিন্তু আমরা জানি টাকার ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি ঘটে, ফলে পরের বছর 500 লাগলেও তৃতীয় বছর পরে 500 হবে না, ওটা 600 লেগে যাবে, ইনক্রিজ লেবার কস্ট এটসেট্রা। সো এইটা আবার টেম্পোরারির জন্য ক্ষতিকর। এখনকার হিসেব 2 বছর পরে যে এটা অ্যাপ্লিকেবল হবে না, এটি ক্ষতিকর।
আবার কস্ট অফ ডাউন টাইম, আমি টেম্পোরারি যেটা করব, ডেফিনেটলি অস্টনাইটিক স্টেনলেস স্টিল তার স্ট্রেংথ অনেক বেশি, অনেক ভালো। টেম্পোরারিটা এটা যদি আমার ক্যালকুলেশন আছে প্রতি বছর পর পর আমি রিনিউ করছি, তারপরেও ফেইলিওর হয়ে যেতে পারে। ফেইলিওর হয়ে গেলে যে সময়টা ফেইলিওর হচ্ছে, বন্ধ থাকছে, ওই সময়টা আমার প্ল্যান্ট বন্ধ থাকবে। সো ওই সময় আমার একটা ক্ষতি হয়ে যাবে কোম্পানি, বা ওই সময় আমি মেইনটেনেন্স আবার করব, ফেইলিওর না হলেও আমার রিনিউ করার সময়টা, যে সময়টা লাগবে সেই সময়টা আমার অ্যাটলিস্ট বন্ধ থাকবে। সো কস্ট অফ মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার, কস্ট অফ রিপ্লেসমেন্ট মাস্ট নেসেসারিলি ইনক্লুড। সো ওইগুলোকে আমার ইনক্লুড করতে হবে, যে মেইনটেনেন্স করার সময় যে সময়টা আমার চলে যাচ্ছে, ওই সময়টা আমার প্রোডাকশন বন্ধ থাকবে, রিপ্লেসমেন্ট করা, রিনিউ করার যে সময়টা যাচ্ছে, তো ওটাও তো আমার ইনক্লুড করতে হবে। সো টেম্পোরারির জন্য এই জিনিসটা ফার্স্ট যেটা লেখা পয়েন্টটা লেখা আছে এটা হচ্ছে সুবিধাজনক, আর পরের যে দুটো লেখা আছে এটা টেম্পোরারির জন্য অসুবিধাজনক। সো আগে যে সিম্পল ক্যালকুলেশন দেখানো হয়েছে, ওই সিম্পল ক্যালকুলেশনের সঙ্গে এগুলো আমার মনে রাখতে হবে। এরপরে এই সমস্ত ফ্যাক্টর কনসিডার করে আমরা যে বিভিন্ন জায়গায় যে সমস্ত জিনিস ইউজ করি, মেটালের কোটিং গুলো ইউজ করি, সেগুলো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। যে টিন, ফুড ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ করা হয় টিনের কোটিং, কারণ তার নন টক্সিসিটি প্রপার্টির জন্য, আমরা আগেই জানি। যদিও তার টিনের পরিবর্তে কোনো কোনো জায়গায় স্টেনলেস স্টিলে ইউজ করা হয়, এই স্টেনলেস স্টিলটা পার্মানেন্ট কনসিডারেশন, আর টিনটা হচ্ছে টেম্পোরারি কনসিডারেশন। ডেকোরেটিভ অ্যাপ্লিকেশনের জন্য আমরা ক্যাডমিয়াম ইউজ করতে পারি, ক্যাডমিয়ামের ডেকোরেটিভ গ্লেজিং খুব ভালো। থিকার কোটিং এর জন্য আমরা জিঙ্ক ইউজ করতে পারি, যে কারণে আমরা হট ডিপ মেথডের একটা বৈশিষ্ট্য জানি যে কোটিং থিকার হয়ে যায়। সো হট ডিপ মেথডে আমরা জিঙ্ক ইউজ করি, থিকার কোটিং পাই। অ্যালুমিনিয়াম অফার্স এক্সেলেন্ট অক্সিডেশন রেজিস্ট্যান্স। এনভায়রনমেন্টে দেখো, এটা করোশন বলিনি, অক্সিডেশন রেজিস্ট্যান্স। অ্যালুমিনিয়ামের অক্সিডেশন রেজিস্ট্যান্স খুব ভালো নন অ্যাটমসফিয়ারিক এনভায়রনমেন্টে, কিন্তু তার মেজর ড্রব্যাকস হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রো ডিপোজিশনের মাধ্যমে অ্যাকুয়াস সলিউশন থেকে আনা যায় না। তোমার ইএমএফ সিরিজটা হয়তো মনে আছে, কয়েকদিন আগের লেকচারে আমি দেখাচ্ছিলাম যে হাইড্রোজেনের উপরে যে অনেক মেটাল আছে, এবং থিওরিটিক্যালি ওই মেটালগুলোর অ্যাকুয়াস সলিউশন থেকে ডিপোজিশন করা সম্ভব না, তারপরেও সম্ভব হয়, কারণ হাইড্রোজেন উপরে চলে আসে। উপরে কোথায় চলে আসে? ম্যাঙ্গানিজের কাছাকাছি চলে আসে, এবং ম্যাঙ্গানিজ সম্ভব হয়। ম্যাঙ্গানিজেরও উপরে অ্যালুমিনিয়াম ইএমএফ সিরিজ, তার মানে ম্যাঙ্গানিজ থেকেও আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে অ্যালুমিনিয়াম। সো ইলেকট্রো ডিপোজিশন অ্যালুমিনিয়ামের জন্য অ্যাকুয়াস সলিউশন থেকে অনেক ডিফিকাল্ট, এটি হচ্ছে তার মেইন ড্রব্যাক। অ্যালুমিনিয়ামের কোটিং ফেলতে গেলে অন্য কত মেথডে যেতে হবে। এবং এই যে কতগুলো এক্সাম্পল দেওয়া হলো, এখন বিভিন্ন পারপাজে, যেমন থিক কোটিং এর জন্য জিঙ্ক ফেলবো, ডেকোরেটিভের জন্য ক্যাডমিয়াম ফেলবো, তারপরে ফুড ইন্ডাস্ট্রিতে টিন ফেলবো। ইলেকট্রো ডিপোজিশনের মাধ্যমে সব থেকে ওয়েট বেসিসে বেশি কোটিং ফেলা হয় টিন। In terms of tonnage, tin easily finds the greatest use in electro division. Maximum coating in terms of tonnage. তারপরে হচ্ছে নিকেল is placed next, তারপরে নিকেলের কোটিং ফেলা। আমরা এই পর্যন্ত আজকে লেকচার দিব। কোটিং প্রোটেকশন এক্সাম্পল এটা আজকে দিব না, আরেকটা কথা আছে। এই পর্যন্ত আজকে লেকচার। এই চ্যাপ্টার এখন শেষ হয়নি, আগামীকাল ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের প্রতি রবিবারে প্রেজেন্টেশন চলছে, প্রেজেন্টেশন নাম্বার 1, আর 2টা রবিবার লাগবে প্রেজেন্টেশন শেষ হতে। পূজার বন্ধের আগে আমরা 3টা রবিবার পাবো, 4, 11 আর 18 তারিখ। 4 এবং 11 তারিখ এই 2টা রবিবারে আমার প্রেজেন্টেশন 1 শেষ হয়ে যাবে। আর 18 তারিখ রবিবারে আমি একটা কুইজ নেব, নোট করে নাও সবাই। 18 তারিখ রবিবারে একটা কুইজ নেব। কুইজের সিলেবাস হচ্ছে 2টা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার হচ্ছে তোমার ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোকেমিস্ট্রি অ্যাপ্লাইড টু ইলেকট্রোপ্লেটিং, চ্যাপ্টার 3, যেটা তোমাদের যে শীট দেওয়া হয়েছে চ্যাপ্টার 3, ইলেকট্রোকেমিস্ট্রি অ্যাপ্লাইড টু ইলেকট্রোপ্লেটিং। সো
তোমার কুইজ 1 হচ্ছে 18-10 সানডে, আর সিলেবাস হচ্ছে শীট 3 আর শীট 4 হচ্ছে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন, এটা আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে হয়ে যাচ্ছে, এটা বাদ। আর শীট 5 মানে আমি এখন যে চ্যাপ্টারটা পড়াচ্ছি টেস্টিং এন্ড সিলেকশন, এই দুইটা হচ্ছে সিলেবাস। কোশ্চেনের প্যাটার্ন হবে কুইজ, এটা হচ্ছে কুইজ। কোশ্চেনের প্যাটার্ন হবে এমসিকিউ, ট্রু ফলস, fill in the blanks. এই তিনটার কম্বিনেশন, যে কোনো দুইটা থাকতে পারে, পুরো তিনটাই থাকতে পারে, আবার যে কোনো একটাও থাকতে পারে, এর বাইরে থাকবে না, কোনো শর্ট টাইপ কোশ্চেন থাকবে না। এটা হচ্ছে কোশ্চেন টাইপ। সময় কম দেয়া থাকবে, কেন কম দেয়া থাকবে এটা ব্যাখ্যা করতে চাই না, তোমরা বোঝো। যে জানবে সে সময় অতটুকুই দেয়া থাকবে, যে অ্যান্সারটা জানবে সে অ্যান্সার করতে যতটা সময় লাগে অতটুকুই অ্যান্সার, অতটুকুই টাইম দেয়া থাকবে, চিন্তা ভাবনার অত সময় নেই। অতএব তোমাকে ওই এই দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে করতে হবে। আর শীট 3 তোমার এই সব শীটগুলো দেওয়া আছে, টিমে আপলোড করা আছে। শীট 3 আমার অরিজিনাল কপিটা হারিয়ে গেছে বলে ফটোকপি একটা পেয়েছি, সেই ফটোকপি স্ক্যান করে আমি দিয়েছি, ওটার প্রিন্টটা খুব একটা ভালো না। সেই জন্য শীট 3 তে যেটা আছে সেটা আমার লেকচার স্লাইড গুলো আমি আপলোড করে দিয়েছি। শীট 3 লেকচার স্লাইড, শীট 5 দেইনি, ওটা দিব না, ঠিক আছে। শীট 3 লেকচার স্লাইডটাও আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি টিমের ভিতরে, তোমরা দেখে নিও। এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট। নেক্সট 18-10 তারিখে আমাদের কুইজ হবে, কুইজ 1। আর আমার প্ল্যানটা হচ্ছে তাহলে আমার 3টা হয়ে যাবে পূজার বন্ধের আগে। একটা ক্লাস টেস্ট নেওয়া আছে, একটা কুইজ এই একটা হয়ে যাবে, আর একটা প্রেজেন্টেশন হয়ে যাবে। আর পূজার বন্ধের পরে আমাদের আর বোধহয় 9 সপ্তাহ ক্লাস থাকবে, 9 সপ্তাহ মনে নেই আমার, যাই হোক। ওই সময় আমরা আর একটা কুইজ নেবো, একটা প্রেজেন্টেশন নেবো, আর একটা অ্যাসাইনমেন্ট দেবো। এটা হচ্ছে আমার প্ল্যান, যদি ওটা টেন্টেটিভ, ফাইনাল না। ঠিক আছে, আজকে আমাদের 18তম লেকচার যাচ্ছে, রোল কল হচ্ছে 1441। জি স্যার, আছে স্যার। One, Sumit Bhumik. Yes, sir. Two, Akib Jaman. Akib Jaman absent. 3. Present, sir. 4. Present, sir. 5. Present, sir. 6. Present, sir. 8. Present, sir. 9. Golam Murtaja. 10. Yes, sir. 11. Shagato. Turjo. 12. Afif. 13. Present, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. Mahfuz. Yes, sir. 19. Yes, sir. 20. Yes, Yes, sir. Achi. 21. Yes, sir. 22. Yes, sir. 23. Yes, sir. 24. Yes, sir. 25. Yes, sir. 27. Yes, sir.
28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 43, Yes, sir. 34, 34, 34 এর ইন্টারনেট চলে গেছে, আমাকে ফোন করে জানালো। আচ্ছা দিয়ে দিলাম। 35, 35, মশিউর রহমান। 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, ইয়েস স্যার। 40, Yes, sir. অন্যরা মাইক মিউট করো। 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, 45, Arnab, 46, 46, Aminul Islam, 47, Present, sir. 47. হ্যাঁ 47 দিয়েছি। 48, Yes, sir. 49, Yes, sir. 50, 50, Yes, sir. Present. স্যার রোল 12 এর মাইক ইস্যু হচ্ছে, চ্যাট বক্সে লিখে দিয়েছে জিনিসটা। চ্যাট বক্সে লিখেছে। ও দুজন লিখেছে। Sir, 50 80 sir, mute করা ছিল। 18, 12, ফিফটি আছো? হ্যাঁ 18 আর 12 প্রেজেন্ট দেওয়া আছে। 50 আছো? হ্যাঁ ঠিক আছে। অ্যাবসেন্ট যারা আছে, রোল নাম্বার 2 অ্যাবসেন্ট, 9 অ্যাবসেন্ট, 11 অ্যাবসেন্ট, 35 অ্যাবসেন্ট, 45 অ্যাবসেন্ট, 46 অ্যাবসেন্ট, all are 46. স্যার চ্যাট আচ্ছা স্যার চ্যাট বক্সে একজন 46 আছে স্যার। 46 আছো, ঠিক আছে প্রেজেন্ট। ওকে চ্যাট বক্সে আরেকজন প্রেজেন্ট বন্ধ। 35, Sir, হ্যাঁ প্রেজেন্টেশনের টপিক কি নেক্সট গ্রুপের জন্য আগেরটাই হবে? হ্যাঁ অ্যালয় ইলেকট্রোডিপোজিশন এটা, বাকি দুই গ্রুপ অ্যালয় ইলেকট্রোডিপোজিশন। স্যার কুইজ নেওয়ার সিস্টেমটা কি হবে, মানে গুগল ক্লাসরুম বা কিসে নেবেন? টিমে আচ্ছা স্যার। টিমে ঠিক আছে, তোমরা এখন থেকে প্রিপারেশন নেবে। আমি কুইজ কোশ্চেন কেমন হবে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম।